আজকের ভিডিওতে জটিল প্রকৃতির একটি চর্মরোগ নিয়ে বিভিন্ন তথ্য আপনাদের সামনে শেয়ার করব। আমি প্রথমে লিখে নিই চর্মরোগটির নাম। লিউকোডার্মা। এটার বাংলা নাম হচ্ছে সেতি বলা হয়, আবার ধবলও বলা হয়। এবার এই সেতি বা ধবল রোগটি কি, এটা সংজ্ঞা আগে জেনে নিতে হয়। চর্মের যে উপাদান রয়েছে, এই আমাদের যে চর্ম স্কিন, এই চর্মের একটা উপাদান রয়েছে। সেই চর্মের উপাদানের অভাব বা বিকৃতি হলে চর্ম দুধের মতো সাদা বর্ণ হয়ে গেলে তাকে লিউকোডার্মা বা সেতি বা ধবল রোগ বলে। কথাটা কি বললাম একটু বুঝে নিতে হবে। আমাদের চর্মের একটা উপাদান আছে, সেটার নাম হচ্ছে মেলানিন। ঠিক আছে, এই মেলানিন একটা ভীষণ উপাদান। এই উপাদানের কারণের জন্য ত্বকের বিবর্ণ হয়ে যায়। তো এই যে উপাদান, এই উপাদানটির অভাব হতে পারে বা এই উপাদানটি বিকৃত হতে পারে, হলে পারেই তবেই কিন্তু চর্মে এই সেতি রোগটি হয়, এটা মনে করা হয়। এছাড়া সেতি রোগের নির্দিষ্ট কোনো কারণ পাওয়া, সঠিক কারণ আর কি জানা যায় না। এবার এই যে সেতি, এই সেতি রোগটি প্রথমে একটা বিন্দুর মতন হয়। ঠিক আছে, এই ফুল স্টপ আমরা যেরকম বলি ছোট বিন্দুর মতন হয়। তো ধীরে ধীরে এই সেতি রোগ এই জায়গায় এইভাবে ছড়িয়ে যায় এবং তখন তো ভীষণ বিশ্রী আকার ধারণ করে। এবার এই সেতি রোগের সঙ্গে আর একটা রোগের ভুল হয়, মানে সেটাকে বলা হয় কুষ্ঠ বা লেপ্রোসি। লিখে দিই, সেটার নাম হচ্ছে লেপ্রোসি। ঠিক আছে, এটাকে বলা হয় কুষ্ঠ রোগ। এবার এই সেতি রোগের সঙ্গে লেপ্রোসি রোগের ভুল হয় এবং আমাদের কিন্তু চিকিৎসা করার সময় সমস্যাও হয়ে যায়। তো একটা কথা বলে রাখি, এই সেতি রোগের সঙ্গে এই লেপ্রোসি বা কুষ্ঠ রোগের কোনো সম্পর্ক নাই। এবং আমাদের যে সেতি রোগ, এই সেতি রোগে যখন আক্রান্ত হয় তখন আক্রান্ত স্থান অসাড় হয় না। এবং এই সেতি রোগটি কিন্তু জীবাণু সংক্রমিত রোগ নয়, মানে এই রোগটি, এই সেতি রোগটি একজন থেকে আর একজনের হয় না। এবং এই সেতি রোগের কোনো আশঙ্কাও নেই, মানে খুব বিরাট কিছু ঘটবে এরকম কোনো আশঙ্কাও কিন্তু নেই এই সেতি রোগের। আজকের ভিডিওতে এই সেতি রোগের আরও কিছু কারণ এবং এর চিকিৎসার জন্য একেবারে ফার্স্ট গ্রেড 4টি রেমেডির লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই সেতি রোগের অনেকগুলো কারণ রয়েছে, সেই কারণগুলো আমাদের জানার প্রয়োজন। আমি প্রথমে বলেছিলাম যে সেতি রোগের যে প্রকৃত কারণ কি এখনও পর্যন্ত কিন্তু সুনিশ্চিত নয়। তবে কয়েকজন বিখ্যাত ডার্মাটোলজি অর্থাৎ স্কিন স্পেশালিস্ট ডক্টররা যেটা মনে করেন সেটাই হচ্ছে এর কারণ। সুতরাং আমাদের কারণগুলো জানার প্রয়োজন, কেননা এই কারণ ধরে অনেক সময় চিকিৎসা করতে হয়। রোগের সঠিক কারণ যদি না জানা যায় রোগীকে আরোগ্য করা কিন্তু কঠিন। আর একটা কথা আমি বলেছিলাম যে এটা চর্মরোগ, একটু জটিল প্রকৃতির চর্মরোগ। এটা ভালো করে জেনে বুঝে চিকিৎসা করলে এবং টানা প্রায় 1 বছরও চিকিৎসার প্রয়োজন হতে পারে, তবেই কিন্তু সেতি রোগটা আরোগ্য হয়। যাই হোক, আমরা এই কারণগুলো জানার চেষ্টা করি, 1-2 করে কারণগুলো জানার চেষ্টা করি, তাহলে আমাদের সুবিধা হবে। তো আমি লিখি 1-2 করে কজেসগুলো লেখার চেষ্টা করি। নাম্বার 1-এ জানি সিফিলিস বা উপদংশ রোগ। আপনারা এটা জানেন যে সিফিলিস বা উপদংশ রোগটা কি? আমাদের হোমিওপ্যাথি মতে সিফিলিস একটা মায়াজম আছে। তো এই সিফিলিস যে বিষটি, এই বিষটি মানব শরীরে সুপ্ত অবস্থায় অনেক সময় থাকে, পরে যখন সময় আসে তখন এটা প্রকাশিত হয় এবং তখন তা সেতিরূপে আত্মপ্রকাশ করে। নাম্বার 2-তে জানি পেটের ক্রনিক রোগ, মানে পেটের জটিল রোগ আর কি, বিশেষত লিভারের রোগ।
তো মনে করেন এইগুলো ডার্মাটোলজিরা মনে করেন যে যাদের পেটের ক্রনিক রোগ আছে, বিশেষত লিভারের রোগ আছে, তাদের এই সেতি রোগটি হতে পারে। নাম্বার 3-তে জানার চেষ্টা করি, ত্বকে মেলানিন নামক যে উপাদানটি থাকে সেই উপাদানটি যদি নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু সেতি রোগটি হতে পারে। আবার নাম্বার 4-এ জানি স্নায়ু বা নার্ভের রোগ, মানে স্নায়ু বা নার্ভের রোগ যদি থাকে তাহলেও কিন্তু এই রোগটি হতে পারে। নাম্বার 5-এ জানি মাথায় আঘাত লাগলে, মাথায় যদি আঘাত লাগে এবং সেটা যদি দীর্ঘদিন থেকে যায় তাহলে সেই আঘাত থেকে সেতি রোগ হতে পারে। এবার নাম্বার 6-এ জানি সুগার এবং থাইরয়েড রোগ থাকলে, যাদের থাইরয়েডের রোগ আছে এবং সুগারের রোগ আছে তাদেরও কিন্তু এই সেতি বা ধবল রোগটি হতে পারে। নাম্বার 7-এ জানি বংশগত কারণে কারোর কোনো রোগীর যদি পূর্বপুরুষের যদি এই সেতি বা ধবল রোগ থাকে ব্লাড রিলেশনের কারোর, তাহলেও কিন্তু সেতি রোগটি হতে পারে। নাম্বার 8-এ জানি এই সেতি রোগটি সর্বশরীরে ছড়িয়ে গেলে তাকে বলা হয় অ্যালবিনোস। লিখে দিই, অ্যালবিনোস, ঠিক আছে। এটাও জটিল প্রকৃতির সেতি রোগ। যদি এই অ্যালবিনোস এই সেতি রোগটি হয় এটা কিন্তু আরোগ্যযোগ্য নয়, এটা আরোগ্য করা খুবই কঠিন। তো সেক্ষেত্রে চিকিৎসা না দেওয়াই ভালো, শুধু শুধু বদনাম হয়ে যাবে। তো এই ছিল মেইন হচ্ছে 8টি কারণ আমি আপনাদের দেখালাম। এবার এই চিকিৎসার পূর্বে কিছু করণীয় আছে, সেটা হচ্ছে যে এই 8টি কারণের ভীষণ কিন্তু গুরুত্ব আছে। এই কারণগুলো অনুসন্ধান করে দেখতে হবে সেতি রোগীকে চিকিৎসা করার পূর্বে। যদি এর মধ্যে কোনো কারণ থাকে তাহলে তদ্রূপ চিকিৎসা নিতে হবে। আমি একটা কথা বলেছি যে কেউ কেউ মনে করেন যে লিভারের পুরনো রোগ থাকলে কিন্তু হতে পারে, সেই ক্ষেত্রে লিভারের জন্য ভীষণ অ্যাক্টিভ ঔষধ ব্যবহার করতে হবে। আর একটা কথা বলা হয়েছে যেটা বংশগত কারণে হতে পারে, তো সেটা যদি হয় ডক্টরবাবু যদি মনে করেন যে বংশগত কারণে এটা হয়েছে তাহলে সেক্ষেত্রে উচ্চ শক্তি ব্যবহার করতে হবে, মানে 50 MCM এরকম শক্তি ব্যবহার করতে হবে। যাই হোক, এবার এই রোগটি চিকিৎসার জন্য 4টি রেমিডিসের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে আমি খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনার ঔষধ খুঁজে বের করতে খুবই সুবিধা হবে। হোমিওপ্যাথি চিকিৎসা তো লক্ষণ ভিত্তিক হয়, এবার লক্ষণ সাদৃশ্য না হলে কিন্তু ঔষধে কোনো কাজ হয় না, তাই এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ দিয়ে শুনুন, দেখবেন নিঃসন্দেহে আপনি সঠিক ঔষধটি খুঁজে বের করতে পারবেন। আমি প্রথমেই বলবো এ রোগের জন্য একেবারে ফার্স্ট ক্লাস কার্যকরী একটি রেমিডির নাম, সেটা হচ্ছে পাইপার ম্যাথেস্টিকাম, ঠিক আছে, সংক্ষিপ্ত নাম লিখলাম, এটা মাদার টিংচারই ভালো চলে। এবার এই পাইপার ম্যাথেস্টিকামের রোগীদের কোন ধরনের লক্ষণ দেখা যায় একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি তো প্রথমেই বলেছি যে লক্ষণ সাদৃশ্য না হলে ঔষধে কাজ হবে না। এবার আমরা জেনে নিই চটপট করে যে পাইপার ম্যাথেস্টিকামের রোগীদের চর্মের ক্ষেত্রে কোন ধরনের লক্ষণগুলো থাকবে। এই পাইপার ম্যাথেস্টিকামের রোগীদের চর্ম থেকে আঁশ ওঠে, আঁশ বা খোলস ওঠে। ওই সাপের যেমন খোলস ওঠে তেমনি অনেক জায়গা থেকে এদের চর্ম থেকে আঁশ বা খোলস উঠে যায়, এবং যে জায়গার থেকে এই আঁশ বা খোলস উঠে যায় সেই জায়গাটিতে থোকা থোকা স্মৃতিবর্ণ হয়ে যায়, মানে সাদা বর্ণ হয়ে যায়, মানে যে জায়গা থেকে উঠে যায় ঠিক তো সেই জায়গাটাই হয়। আর এই পাইপার ম্যাথেস্টিকামের রোগীদের চর্মটা হয় একেবারে ওই মাছের আঁশের মতো। আপনারা মাছ দেখবেন যে মাছের আঁশগুলো সজ্জিত থাকে, মানে একটার গায়ে একটা লাগানো থাকে, ঠিক মিন চর্ম বলা হয় এটাকে, ঠিক আছে। মানুষের যদি এরকম চামড়া থাকে সেটাকে মিন চর্ম বলা হয়। তো আমাদের এই পাইপার ম্যাথেস্টিকামের রোগীদের এই চর্ম হচ্ছে মিন চর্ম, অর্থাৎ মাছের আঁশের মতো। তো মাঝে মধ্যে কি হয়, মাঝে মধ্যে এই যেখানে এই সেতি রোগটি হয় এই পাইপার ম্যাথেস্টিকামের রোগীদের ওই জায়গাটিতে ক্ষত সৃষ্টি হয়। আর এই পাইপার ম্যাথেস্টিকামের রোগীদের চর্মের এই যে আমি যে বর্ণনা বললাম এর সঙ্গে আরও কিছু মূত্র সংক্রান্ত লক্ষণ থাকে। সেটা কীরকম হয়, মূত্রের পরিমাণটা বাড়ে,
মূত্রে জ্বালা থাকে, কিডনিতে প্রদাহ হয় এবং গনোরিয়া রোগও কিন্তু হতে পারে। তো এই যে আমি লক্ষণগুলো বললাম, একেবারে এই লক্ষণ যদি সাদৃশ্য হয়, আপনার ওই রুগীর একমাত্র ঔষধই হচ্ছে এই পাইপার ম্যাথেস্টিকাম। এবার এই পাইপার ম্যাথেস্টিকাম ঔষধটি মাদার টিংচার ভালো চলে। মাদার টিংচার এ রোগের জন্য ভীষণভাবে কার্যকারী। এবার মাদার টিংচার আপনাকে ব্যবহার করতে হবে 10 ফোঁটা করে দিনে 3 বার। এবার 10 ফোঁটা করে 3 বার কীভাবে হবে? 10 ফোঁটা হাফ কাপ জলের মধ্যে মিশিয়ে সকাল, দুপুর, রাত্রে রুগীকে সেবন করাতে হবে। আমি নেক্সটে বলি এ রোগের জন্য ভীষণভাবে কার্যকরী একটা রেমিডির নাম, সেটা হচ্ছে আর্স ফ্লাভাম, ঠিক আছে? এটা 6 শক্তির ভালো চলে। এবার এই ফ্লেভাম এই রুগীদের ক্ষেত্রে আমরা কোন লক্ষণগুলো পাবো? একটু মনোযোগ দিয়ে শুনলে এখানে বসে বসে এই ঔষধের লক্ষণগুলোর কথাটা আপনার মুখস্থ হয়ে যাবে। সবসময় মনে রাখতে হবে এই ফ্লেভামের রুগীরা হচ্ছে সিপিলিটিক মায়াজমের রুগী। সিপিলিটিক মায়াজমটাকেই সেটা আপনারা এই মায়াজম থেকে জানেন। আরও সুন্দর লক্ষণ আছে এদের হচ্ছে এই ফ্লেভামের রুগীদের যে স্মৃতিরোগটি হয় সেটা হচ্ছে আঁশযুক্ত স্মৃতিরোগ হয়। এই আঁশযুক্ত স্মৃতিরোগ হয়টা এর মানেটা কি? মানে যেখানে স্মৃতিরোগটি হয় সেখান থেকে আঁশের মতন উঠে যায়, তাই এদের বলা হয় আঁশযুক্ত স্মৃতিরোগ। আর এই ফ্লেভামের রুগীদের আরও সুন্দর কিছু বৈশিষ্ট্য বা লক্ষণ আছে। সেটা হচ্ছে এই ফ্লেভামের রুগীদের হয় যৌনাঙ্গে স্মৃতিরোগ থাকবে, না হলে যৌনাঙ্গে কোনো মারাত্মক ধরনের চর্মরোগ থাকবে। তো এটা যদি থাকে তাহলে রুগীর কাছে শুনে নিতে হবে, তাহলে সুনিশ্চিত হওয়া যেতে পারে যে এই রুগীকে ফ্লেভাম ওষুধটি প্রয়োগ করতে হবে। এবার এই ফ্লেভামের রুগীদের এ রোগের সঙ্গে আরও কিছু বিশেষ রোগ এসে যায়। সেটা হচ্ছে সাইটিকা আসতে পারে, হাঁটু বেদনা আসতে পারে, তারপরে হচ্ছে শ্বাসকষ্ট আসতে পারে। এই সমস্ত উপসর্গ এই স্মৃতিরোগের সঙ্গে এই ফ্লেভামের রুগীদের অবশ্যই থাকবে। এবার এই ফ্লেভাম ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে 6 শক্তি এ রোগের জন্য ভালো কাজ করে। তো আপনি 6 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 3 বার ব্যবহার করতে পারেন। এবার সূক্ষ্ম মাত্রায় ডোজটা আপনি কিভাবে বানাবেন সেটা আমি এই ভিডিওটার শেষের দিকে খুব সংক্ষিপ্তভাবে বলে দেব। আমি নেক্সটে বলবো এ রোগের জন্য ভীষণভাবে কার্যকরী আর একটা রেমিডি, সেটা হচ্ছে চেলিডোনিয়াম, ঠিক আছে, 30। এবার এই চেলিডোনিয়াম ঔষধটি আমরা কাদের ক্ষেত্রে প্রয়োগ করব? এই চেলিডোনিয়াম ঔষধটি আমরা তাদের ক্ষেত্রে প্রয়োগ করব, আমরা দেখব যাদের লিভারের পীড়ার সঙ্গে স্মৃতিরোগ হয়েছে। মানে আমি বলতে চাইছি যে এই চেলিডোনিয়ামের রুগীদের একদিকে স্মৃতিরোগ থাকে, অন্যদিকে কিন্তু লিভারের পীড়া থাকে। আমি কিন্তু ওই যে কারণের মধ্যে বলেছি, অনেকেই মনে করেন যে পেটের ক্রনিক রোগ, বিশেষত লিভারের রোগ। তো যাদের লিভারের রোগ আছে তাদের যদি এই স্মৃতিরোগটি হয় তাহলে আপনি সেই ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করতে পারেন। এবং আরও সুন্দর বৈশিষ্ট্য আছে এই চেলিডোনিয়াম রুগীদের যে ঘাম হয় সে ঘাম কিন্তু আঠা, যেহেতু এটা চর্মের রোগ তাই এই ঘামের লক্ষণটিও নিতে হয়। এবার এই চেলিডোনিয়ামের ক্ষেত্রে মূত্র সংক্রান্ত আরও কিছু বৈশিষ্ট্য আসে রুগীদের এই স্মৃতিরোগের সঙ্গে। সেটা হচ্ছে এদেরও কিন্তু মূত্রের পরিমাণ বাড়ে, মানে প্রস্রাব বেশি হয়। প্রস্রাবটা কালচে বর্ণের হয়। হ্যাঁ, প্রস্রাব কালচে বর্ণের হতে পারে, কেননা ওই চেলিডোনিয়ামের রুগীদের প্রস্রাবের সঙ্গে কিন্তু ফেরাম বেরোয়, মানে লৌহ জাতীয় পদার্থ বেরোয়, মানে লোহা রক্তকণিকা বেরোয়। তার জন্য প্রস্রাবেরও কিন্তু কিছু বর্ণনা আসে। এবং এই প্রস্রাব ফেনা ফেনা হয়। হ্যাঁ, প্রস্রাবের ফেনা মানে অ্যালবুমিন যদি বের হয় তাহলে কিন্তু প্রস্রাব ফেনা হয়। তার মানে স্পষ্টভাবে আমি বলতে চাইছি যে চেলিডোনিয়ামের রুগীদের মূত্র সংক্রান্ত কিছু বৈশিষ্ট্য অবশ্যই আসবে স্মৃতিরোগীর সঙ্গে। এবার এই চেলিডোনিয়াম ঔষধটি 30 শক্তি এ রোগের জন্য ভীষণভাবে কার্যকারী হয়। যদি আপনি 30 শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করতে পারেন। আমি একেবারে সর্বশেষ যে রেমিডিটির নাম বলবো সেটা হচ্ছে
নেট সি মানে হচ্ছে নেট্রাম কার্ভ, এটাও 30 শক্তি ভালো কাজ করে। এবার এই নেট্রাম কার্ভ এই রেমেডির ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণ পাবো? এই নেট্রাম কার্ভের রুগীদের যে স্মৃতিরোগটি হয় এদের হাতে আর পায়ের আঙুলে বেশি হয়। তো সুতরাং হাতে পায়ে যদি হয় তাহলে প্রথমে ভাবতে পারেন নেট্রাম কার্ভের ঔষধের কথা। এবার এই নেট্রাম কার্ভের রুগীদের চর্মেরও কিছু বৈশিষ্ট্য থাকে। এদের চর্মটা হয় শুষ্ক, ড্রাই হয়, কর্কশ হয় আর ফাটা ফাটা হয়। এই চর্মের লক্ষণটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেহেতু এটা তো চর্মরোগ তাই এটা ভালো করে দেখতে হবে। আর একটা বিষয় হচ্ছে এই নেট্রাম কার্ভের রুগীদের কিন্তু অতি সহজে ঘামায়, মানে খুব সহজে এরা ঘামে। এই নেট্রাম কার্ভ ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে আপনি দিনে 2 বার ব্যবহার করতে পারেন। এবার সূক্ষ্ম মাত্রায় ডোজটা কীভাবে বানাবেন আমি হ্যানিম্যানের নীতি অনুসারে বলি। আপনাকে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে, ঠিক আছে? এবার এই 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কয়েক ফোঁটা আরএস দিতে হবে, মানে রেকটিফাইড স্পিরিট। এবার আরএস দেওয়ার পরে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার আপনার নির্বাচিত ঔষধ, তার মানে এই যে ঔষধগুলো বললাম এই ঔষধের মধ্যে এই পাইপার ম্যাথেস্টিকাম বাদ, এটা তো আমি মাদার টিংচার বলেছি, আর সবগুলোই কিন্তু সেন্টিসেমেল পোটেন্সি বলেছি, এইগুলো আর কি, এই 3টি। এবার এর মধ্যে আপনার নির্বাচিত ঔষধ মানে লক্ষণ সাদৃশ্য ঔষধ যেটা হবে সেটাই আপনার নির্বাচিত ঔষধ, এটার দিতে হবে 1 ড্রপ। 1 ড্রপ মানে সে 1 ফোঁটা। এবার 1 ড্রপ দিয়ে এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিলেন। এখান থেকে যদি আপনি 2 চা চামচ করে খাওয়ান তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। আর আমি যেভাবে বলেছি অর্থাৎ 6 শক্তি দিনে 3 বার আর 30 শক্তি দিনে 2 বার আপনি ব্যবহার করতে পারেন। এতে রোগের কিন্তু কোনো প্রকার অ্যাগ্রাভেশন হবে না এবং রোগটা সহজে আরোগ্য হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।